স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। আমি রিদওয়ানা বিনতে জলিল। সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুজন সাধারণ শিক্ষার্থীর আবেদনের শুনানি কাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। রিটকারীর আইনজীবী জানিয়েছেন, শিক্ষার্থীরা কোটা বাতিল নয়, সংস্কার চান। এদিকে আদালতে যাওয়ার সিদ্ধান্তের পর রাজপথে কোটা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। কিছু কিছু বিষয়ের সমাধান রাজপথে হয় না বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত থাকছে অধরা ইয়াসমিনের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে সড়ক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের এক দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে ঢাকাসহ অনেক এলাকা। মঙ্গলবার হাইকোর্টের চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। উচ্চ আদালতের রায় বাতিল চেয়ে আবেদন করেন তারা। মামলাটি বুধবার শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত। অন্যদিকে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী নিয়োগ করে কোটা বিরোধীরা ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। এবং এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। কোটা নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ শিক্ষামন্ত্রী। অচল অবস্থার কথা বলা হচ্ছে যে আমরা দেখেছি এর আগে পূর্বে অনেক সরকারের সময় কিন্তু বিশ্ববিদ্যালয়ে মাসের পর প্রশ্ন বন্ধ ছিল। দাবি আদায় না হলে বুধবার থেকে আবারও সারা দেশে সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আগামীকাল সকাল সন্ধ্যা ব্লকেট করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী ছাত্ররা। বুধবার সড়ক, নৌ এবং রেলপথও অবরোধ হবে বলে জানান তারা। আন্দোলনকারীরা বলেন, আদালতে কাজ করবে আদালত, তবে তারা আন্দোলন থেকে পিছপা হবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমাদের আন্দোলনটি শুরু হলেও আমরা কিন্তু এখন একটা চূড়ান্ত ফয়সালা চাচ্ছি, কারণ 18 পরিপত্র ফিরে আসলেও এটি আবারও বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। ফলত আমরা এমন একটা সমাধান চাচ্ছি যাতে করে কোটা নিয়ে আর কখনোই কোনো ধরনের সংকট বাংলাদেশে তৈরি না হয়। পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন, সেশন জট সহ শিক্ষার্থীদের ক্ষতির দায় নিতে হবে আমলাদের। নতুন নীতি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ওপর আঘাত বলছেন তারা। দাবি না মানা পর্যন্ত ক্লাসে ফিরবেন না শিক্ষকরাও, এমনটাও বলেছেন। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সার্বজনীন পেনশন প্রকল্পের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ চলছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এতে অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা 1 জুলাই থেকে প্রতিদিনই বিক্ষোভ করছেন ক্যাম্পাসে। ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কলাভবনের সামনে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা জানান, প্রত্যয় পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ করা হয়েছে, তাই কোনো গোপন আলোচনায় বসতে চান না তারা। সার্বজনীন কথাটার ব্যাখ্যাটিতে তারা একটি ভ্রান্ত অবস্থায় আছে। দ্বিতীয়ত হলো স্বায়ত্তশাসন কথাটার অর্থও তারা বোধহয় গ্রহণ করছে না। যেহেতু অবস্থান আমাদের প্রকাশ্যে, আলোচনা আমরা প্রকাশ্যে দাবি করছি। এদের দায় কি আমরা নেব? এদের দায় নিব যারা এই প্রত্যয় স্কিম, যারা সরকারের ভিতরে থেকে যে কাজটি করেছেন তারা এটার জন্য দায়ী। আন্দোলন করছি আমাদের উত্তর প্রজন্মের জন্য, এই বিশ্ববিদ্যালয়ের চাকরিকে আকর্ষণীয় করার জন্য। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তেজগাঁওয়ে নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন। সাভারে মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা আলাদাভাবে মৌন মিছিল ও বিক্ষোভ মিছিল করেন। নবম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে খুলনার 3টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে
কর্মবিরতি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতি পালন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। নাজিফ ফারাইজি, RTV, ঢাকা। শিক্ষক ও শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে উস্কানি দিচ্ছে বিএনপি। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটা সংস্কার বিরোধী আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কর্মসূচি পালনের তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে অন্যের উপর ভর করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। নিজেরা আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি। এখন যদি কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি, দুরভিসন্ধি বাস্তবায়ন করা যায়, সেটা হলো তাদের লক্ষ্য। কোটা সংস্কার বিরোধী আন্দোলনকারীরা আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরার যে সিদ্ধান্ত নিয়েছে তা স্বাগত জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অরাজনৈতিক আন্দোলনে বিএনপি উস্কানি দিচ্ছে। শিক্ষকদের আন্দোলনও অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের আন্দোলনও অরাজনৈতিক। এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের রাজনৈতিক সমর্থন, অশুভ তৎপরতা সম্পর্কে আমাদেরকে সতর্ক পাহারায় থাকতে হবে। সব পক্ষের কথা শুনে আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নিবে আশাবাদ ব্যক্ত করে সেতুমন্ত্রী বলেন, কারো উস্কানিতে পা না দেওয়ার জন্য ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ছাত্রলীগ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেওয়া। বিপুল দেবরাই, RTV, ঢাকা। জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে দেশ বিক্রি করছে, এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশ রসাতলে যাবে। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের ইচ্ছেকে তোয়াক্কা না করে সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। বিকেলে রাজধানীর নয়াপল্টনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। সরকারের ফ্যাসিবাদী আচরণের কারণেই বেগম জিয়া মুক্তি পাচ্ছেন না বলে মন্তব্য করে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন চূড়ান্ত রূপ পাবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আজকের দেশের যে অবস্থা, এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না, তারা তাদের মতো করে চলছে। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। আজকে এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। ভারত সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। 5 জুলাইয়ের রেলওয়ের পরীক্ষা সহ যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো প্রমাণিত হলে আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন। অন্যদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 আসামিকে আদালতে তোলা হলে আলোচিত আবেদ আলী সহ 7 জন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বাকি 10 জনকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দীপ্তচন্দ্র পাল এবং সুমন তানভীরের সহযোগিতায় আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষাসহ গত 12 বছরে 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 আসামিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে সিআইডি।
মঙ্গলবার মধ্যরাতে পল্টন থানায় পিএসসি আইনে প্রায় ১০০ জনকে আসামি করে মামলা করেন সিআইডির এসআই নিপ্পন চন্দ্র চন্দ। মামলায় ১৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়। দুপুর ১:৩০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করা হয়। পরে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবেদ আলী সহ ৭ জন। বাকি ১০ জনের জামিন নামঞ্জুর করে তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদেরকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে এবং বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে যে এ ধরনের একটি হিনাস অফেন্সের মামলা আসামিরা গ্রেপ্তার হয় এবং বিচার হয়। সেই কথাই আমরা বিজ্ঞ আদালতকে বলেছি। সকালে সংবাদ সম্মেলন করে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন বলেন, দীর্ঘদিন হয়ে যাওয়ায় ফাঁস হওয়া প্রশ্নের নিয়োগ বাতিল করা জটিল হবে। সিআইডি তদন্ত করছে, আপনারা জানেন। আমরাও একটা তদন্ত কমিটি করেছি ৩ সদস্য বিশিষ্ট এবং তাদেরকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। এদিকে এসব পরীক্ষা বাতিলের দাবিতে পিএসসি ভবনে বিক্ষোভ করেন পরীক্ষায় অংশগ্রহণ করা চাকরি প্রার্থীরা। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। এলাকায় নিজেকে শিল্পপতি পরিচয় দিতেন সরকারি কর্ম কমিশন পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি ছিল তার। অভিযোগ উঠেছে, প্রশ্ন ফাঁসের টাকায় গড়ে তুলেছেন বাড়ি, ফ্ল্যাট ও গাড়ি সহ শত কোটি টাকার সম্পদ। তবে প্রশ্ন কিনে যারা সরকারের কর্মকর্তা হয়েছেন তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়ার প্রয়োজন মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। শরীয়ত খান জানাচ্ছেন বিস্তারিত। মসজিদের মিম্বারে দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে দিচ্ছেন বক্তব্য। আসন্ন উপজেলা নির্বাচনের জন্য ভোটও চেয়ে বেড়াচ্ছেন মানুষের দাঁড়ে দাঁড়ে। এখন কি অনেক ক্যান্ডিডেট আছে হাজার হাজার কোটি টাকার মালিক। আমরা তো আমি ছোটখাটো ব্যবসা এই পর্যন্ত আমি হাজার হাজার কোটি টাকার মালিক না। নিয়মিত দান খয়রাতও করতেন এলাকায়। দামি গাড়ি হাঁকিয়ে বাবাকে দান খয়রাতে সহায়তা করতেন বাবা ভক্ত ছেলেও। আবার এসব দান খয়রাতের ছবি নিয়মিত যোগাযোগ মাধ্যমেও দিতে ভুলতেন না। ছোট দোকান মানে এদিকে 6 ফিট এদিকে 6 ফিট উপরে মুড়ি বাসার পর সাইডে সাইডে খালি। কোথায় আছে? ওখানে শুইছি শর্ট বিছেয়া। বলছিলাম সরকারি কর্ম কমিশন পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর কথা, যিনি ৮ বছর বয়সে জীবিকার তাগিদে ঢাকায় আসেন, শুরু করেন কুলির কাজ। সেই মানুষটি আজ এলাকায় পরিচয় দিয়ে বেড়ান শিল্পপতি হিসেবে। চাকরিরত অবস্থায় পরিচয় দিতেন সচিবালয়ের কর্মকর্তা হিসেবে, আর চাকরি ছাড়ার পর কখনো আবাসন ব্যবসায়ী, কখনো বা চাল ব্যবসায়ী। স্থানীয়রা জানান, ঘুমিয়েছেন ফুটপাতে। এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্নফাঁস চক্রের সঙ্গে। অভিযোগ আছে, আবেদ আলী নিজ গ্রামে ৬ কোটি টাকা খরচ করে নির্মাণ করেছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। বাড়ির পাশে করেছেন মসজিদ, মাদ্রাসা ও নিজ নামে ঈদগাহ মাঠ। সরকারি জায়গা দখল করে তার গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ। পরিবারের সদস্যরা ব্যবহার করেন একাধিক বিলাসবহুল গাড়ি। উনি রিক্সা চালাইছে এবং চাউলের ব্যবসা করছে। ব্যবসার পরে আস্তে আস্তে ধাপে 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 যখন সেনা হয়েছে তখন চাকরি করলো, ড্রাইভিং চাকরি করছিল। চাকরি করার পরে ধাপে ধাপে মনে করেন যে নানান ধরনের ব্যবসায় সে জড়িত, যে ফ্লাইটের জায়গা বিক্রি করতো, এই ধরনের শুনছি। বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গ্রেপ্তার করেছে আবেদ আলীকে। এরপর থেকে স্থানীয় প্রশাসন এ নিয়ে কাজ করছে বলে জানালেন মাদারীপুরের ডিসি। জনাব আবেদ আলী ইস্যুতে আমরা অবগত হয়েছি আমরা, এবং ইতিমধ্যে সংশ্লিষ্ট যে সরকারি এজেন্সিসগুলো আছে ওনাদেরকে আমাদের ইনস্ট্রাকশনস আছে যে উনি যদি অবৈধভাবে কোনো সম্পত্তি যদি উনি হস্তগত করে থাকেন সেই বিষয়ে খোঁজ খবর আনার পরে আমাদের আইনানুগভাবে যা যা অ্যাকশনে যাওয়ার আমরা সেই অ্যাকশনে আমরা যাব। একই সাথে যদি আদালত থেকে কোনো কিছু বা কোনো আদেশ আসে বা অন্য কোনো কিছু যদি ইনস্ট্রাকশনস আসে, সেই ইনস্ট্রাকশনস ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে যত ধরনের অ্যাসিস্ট্যান্স সবকিছু আমরা এনশিওর করব। আবেদ আলীদের এসব গল্প কুলি থেকে কোটিপতি হওয়ার বাংলা সিনেমার গল্পকেও যেন হার মানাচ্ছে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।
আবারও আলোচনায় পুলিশের কর্মকর্তা। এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কামরুল হাসান এবং তার স্ত্রী সাইমা বেগমের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এদিকে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্বজনদের এনআইডি পাসপোর্টের তথ্য চেয়ে নির্বাচন কমিশন এবং পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দিয়েছে দুদক। বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। আলোচনা সমালোচনায় থাকায় যেন পুলিশ কর্মকর্তাদের নিত্যদিনের ঘটনা। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের এক কর্মকর্তা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের বিরুদ্ধে এমনই এক অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাদের স্থাবর অস্থাবর সম্পদ ক্রক ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছে মহানগর দায়রা জজ আদালত। দুদকের করা আবেদনের প্রেক্ষিতে সকালে ডক্টর জেবুন্নেসার আদালত এই নির্দেশ দেয়। দুদকের অভিযানে জানা যায় পুলিশের এই কর্মকর্তা ও তার স্ত্রী 11 কোটি 35 লাখ টাকার সম্পদ অর্জন করেছে, যার 9 কোটি 73 লাখ 22,044 টাকা কামরুল হাসানের এবং তার স্ত্রী সাইমা বেগমের 1 কোটি 62 লাখ 85,188 টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। কামরুল হাসান এবং তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে একটি অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়। বিভিন্ন দপ্তরের সাথে মিলামিল করে তথ্য সংগ্রহ করে গরমিল পাওয়া যায় অবৈধ সম্পদ অর্জনে প্রায় 11 কোটি টাকা। সম্পত্তি যাতে বেহাত করতে না পারে, কোথাও হস্তান্তর করতে না পারে, টাকা পয়সা যাতে উত্তোলন করতে না পারে, এফডিআইগুলো যাতে ভাঙতে না পারে, শিট যাতে হস্তান্তর করতে না পারে, জায়গা সম্পত্তি হস্তান্তর করতে না পারে, এগুলি ক্রোক এবং ফ্রিজের ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্বজনদের এনআইডি পাসপোর্টের তথ্য চেয়ে নির্বাচন কমিশন এবং পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ইমরুল কায়েস, RTV। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। স্থানীয় সময় সকালে দেশটির রাজধানী বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তিনি। সম্মেলনে দুদেশের ব্যবসায়ীরা পারস্পরিক সহযোগিতার 16টি সমঝোতা স্মারক সই হয়। মারুফ রেজা জানাচ্ছেন বিস্তারিত। 4 দিনের চীন সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ চীন ব্যবসায়ী ও বিনিয়োগ বিষয়ক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় শাংরিলা হোটেলে সম্মেলনটির যৌথ আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে দেশে বর্তমান বিনিয়োগ পরিবেশ তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সেক্টরগুলো বিবেচনায় নিয়ে বিনিয়োগের পরামর্শ দেন তিনি। আমাদের অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক্স সেক্টরে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। এছাড়া আগামী সম্ভাবনাময় খাত তথ্য প্রযুক্তি, পর্যটন, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতেও বড় ধরনের বিনিয়োগ করা যেতে পারে। আমরা নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং গ্রিন টেকনোলজিতে প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছি, আর এসব সুবিধা পুরোপুরি কাজে লাগাতে এখনই উপযুক্ত সময়। চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য বাড়ানোর প্রত্যাশা জানিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের নিজেদের উপযুক্ত অংশীদার খুঁজে নেওয়ার পরামর্শ ছিল শেখ হাসিনার। আমাদের লক্ষ্য বাংলাদেশকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য করা। সকল আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন রুটের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ রয়েছে। এছাড়াও আমরা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়া কেন্দ্রে অবস্থান করছি। ভৌগোলিক এমন অবস্থানকে কাজে লাগাতেও বাংলাদেশে বিনিয়োগ করা যেতে পারে। অনুষ্ঠানের শেষ ধাপে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে 16টি সমঝোতা সই হয়। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারকগুলো ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে চাইনিজদেরকে আহ্বান করলেন বাংলাদেশে আসতে এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দিলেন, সো দ্যাটস আ ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন ফ্রম আওয়ার কমান্ডার ইন চিফ অ্যাজ আই অলওয়েজ কল হার। এই জাতীয় সামিট নিশ্চয়ই আমাদের অনেক বেশি দরজা ওপেন করবে সামনে। অনেক ধাপ এগিয়ে গেলাম বাংলাদেশের যারা আমরা প্রত্যাশিত বিনিয়োগকারী রয়েছি, যারা চাচ্ছি যে আরো বেশি চাইনিজ কোম্পানি যেন বাংলাদেশে যায় এবং তারা বাংলাদেশে যেন বিনিয়োগ করে। 16টির মধ্যে 4টি সমঝোতা স্মারকের আওতায় 49 কোটি ডলারের বিনিয়োগ পাবে বাংলাদেশ। Intelligent EV company মারফ্রেজা, RTV।
প্রতারণা করে নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর জাল করে নগরীর রাস্তা কাটছে ওয়াসা, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। বলেন, স্বাক্ষর জাল করে ঢাকা ওয়াসার রাস্তা খননের ঘটনা ন্যাক্কারজনক। ওয়াসার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া হবে বলেও জানান মেয়র। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্ট। অনুমতি না নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর জাল করে লালবাগ শহীদ আব্দুল আলিম খেলার মাঠ সংলগ্ন রাস্তা খনন করছিল ঢাকা ওয়াসা। বিষয়টি নজরে এলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ২৬ নম্বর ওয়ার্ডে যান। সেখানে লোকজনের কাছে রাস্তা খননের অনুমতিপত্র দেখতে চাইলে তারা অনুমতিপত্রও দেখান। পরে কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাকে খনন কাজের অনুমতি সম্পর্কে অবগত করা হলে তিনি অনুমতিপত্র দেখতে চান। তখনই বেরিয়ে আসে ঢাকা ওয়াসার জালিয়াতি। নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের স্বাক্ষর জাল করে কাজ করছিল। স্বাক্ষর জাল করে রাস্তা খননের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজধানীর লালবাগ থানায় একটি অভিযোগ দেয়া হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ওয়াসার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ দেয়া হবে। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ তারা আমাদেরকে চিঠি লিখে জানিয়েছে যে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে, কিন্তু এই ঘটনার জন্য এখন পর্যন্ত ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের কোনো সদুত্তর আমরা পাইনি। সুতরাং আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিব। এভাবে সড়ক খোঁড়াখুড়ির কারণে নগরবাসীকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বর্ষা মৌসুমে রাস্তা খননে অনুমতি দেবে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলেও জানান তিনি। ঢাকা শহরকে এভাবে কেটে ঘুরে আমাদের ঢাকাবাসীর সমস্যা দুঃসহ সমস্যা সৃষ্টি আমরা করতে দিতে পারি না। ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার কথাও বলেন মেয়র ফজলে নূর তাপস। এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে আজীবনের জন্য তাদেরকে বারিত করতে। ইকবাল অনিক, RTV, ঢাকা। চাঁদপুরের পারভিন হত্যা মামলার সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রসু খাঁর ভাগ্নে জহিরুল ইসলাম এবং সহযোগী ইউনুসের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এই মামলার ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম এবং বিচারপতি KM ইমরুল কায়েসের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। গত 4 জুলাই রসু খাঁ সহ 3 জনের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। ভালোবাসায় ব্যর্থ হয়ে একসময়ে সিরিয়াল কিলারে পরিণত হয় রসু খাঁ। টার্গেট ছিল 101টি হত্যাকাণ্ড ঘটানোর। আটকের 2.5 মাস আগে পারভিনকে হত্যা করে রসু খাঁ। রসু যাদের হত্যা করেছে তারা সবাই ছিল গার্মেন্টস কর্মী। সিরিয়াল কিলার রসু খাঁ, সে 11টা হত্যা নিজে করেছে এবং প্রত্যেকটা হত্যার সাথে সে রেপ, মার্ডার, এবং তার টার্গেট ছিল যে সে 101টা মার্ডার করে সে ক্ষান্ত হবে। রায়ের আলোকে ডেথ রেফারেন্স দীর্ঘ শুনানি অন্তে আজকে বিজ্ঞ আদালতে সেই ডেথ রেফারেন্সের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটল। উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে রংপুরে এখনও বাড়ছে পানি। দীর্ঘদিন বন্যা অব্যাহত থাকায় দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। এছাড়া দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কিছু কিছু স্থানে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সিটি মেয়র সহ প্রশাসন। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। কমতে শুরু করেছে বন্যার পানি, তবে দুর্ভোগের যেন সীমা নেই বানভাসী মানুষের। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমায় কিছুটা উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। এ জেলায় বন্যা কবলিত অবস্থায় রয়েছে প্রায় 1 লক্ষ মানুষ। এছাড়া নদ নদীর পানি কমায় সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। 10-12 দিন ধরে পানি হচ্ছে, গরুর তো মনে করেন যে পানি দেওয়া শৌচ হয়েছে। আর কি করে কয়, গরুর তো খাদ্য মাদ্য আনা যাইতেছে না, আনার খুব সংকট। আমরা খুব কষ্ট, ছাগল গরু নিয়ে আমরা খুব আথান থাকতেছি।
আমরা করে ঠান্ডায় খাওয়া দাওয়ার কষ্ট। টাঙ্গাইলে পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী রয়েছে 40,000 মানুষ। এদিকে গাইবান্ধায় পানি কমতে শুরু করলেও সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার 29টি ইউনিয়নের রাস্তাঘাট পানিতে ডুবে আছে। এছাড়া ছোট বড় সব মানুষ আক্রান্ত হচ্ছে পানিবাহিত নানা রোগে। যমুনা নদীর পানি কমতে শুরু করলেও জামালপুরে এখনও পানিবন্দী রয়েছে 6 উপজেলার 2 লক্ষাধিক মানুষ। এখানে বানভাসীদের স্বাস্থ্যসেবায় কাজ করছে মেডিকেল টিম। অন্যদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও ব্রহ্মপুত্র এবং দুধকুমার ও ধরলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। এছাড়া মৌলভীবাজারের নিচু এলাকা থেকে পানি কমলেও কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। সিলেটেও বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। 20-25 দিনের উপরে আমরা এরিয়াতে এইভাবে পানিবন্দী আছি। পানি খুব পচা পানি, আমরা চলাচল করতে পারি না। আমরা বাচ্চা কাচ্চা খুব কষ্ট পায়। তবে রংপুরে ভিন্ন চিত্র। ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে এ জেলায় নদ নদীর পানির বৃদ্ধি অব্যাহত রয়েছে। গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলায় পানির প্রবল স্রোতে ভেঙে গেছে পাকা সড়ক ও ব্রিজ। পানিবন্দী হয়ে পড়েছে 3000 পরিবার আর ভাঙনের ঝুঁকিতে রয়েছে 1500 পরিবার। এখানে ডাইভারশনের ডুবে যাওয়ায় আমাদের এখানে যাতায়াতের অনেক অসুবিধা হয়েছে। রাস্তাঘাট সমস্তই ডুবে গেছে এবং স্কুলের ছাত্রছাত্রীরা নৌকা ছাড়া কোনো বুদ্ধি নাই। বিভিন্ন স্থানে সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বানভাসী মানুষকে সহায়তা করছেন সিটি মেয়র সহ প্রশাসন। মৌসুমী রহমান, RTV। ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সহজ করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক চালু করল বাংলা QR কোড সার্ভিস। দুপুরে রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এই সার্ভিসটির উদ্বোধন করেন। এ সময় জানানো হয়, নতুন এই সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা কার্ড ছাড়াই বাংলা QR সংযোজিত যে কোনো আউটলেটে কেনাকাটা করতে পারবেন। এভাবে দৈনিক 20,000 এবং মাসে 1 লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, শামীম আহমদ, মোহাম্মদ মাহমুদ আলম চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হুয়াওয়ে টেকনোলজিসের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে নগদ ডিজিটাল ব্যাংকিং PLC। বেইজিংয়ের একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে নগদের গ্রাহকরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে আন্তর্জাতিক মানের লেনদেন সেবা উপভোগ করতে পারবেন। উভয় পক্ষের চুক্তিতে স্বাক্ষর করেন নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক এবং হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুং ফেং। নগদ ডিজিটাল ব্যাংকিংয়ের চেয়ারম্যান ফরিদ খান জানিয়েছেন, এখন থেকে বাংলাদেশের MFS ও ডিজিটাল ব্যাংকের গ্রাহকরা বিশ্বমানের সেবা পাবেন। ডিজিটাল লেনদেন আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী হবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ায় 2 দিনের সরকারি সফরে গিয়ে ইউক্রেন যুদ্ধ শেষ করার জোরালো আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধের মাঠে কোনো সমাধান পাওয়া যাবে না, মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে এই আহ্বান করেন মোদী। মঙ্গলবার এক প্রতিবেদনে এমন তথ্য জানায় সংবাদ মাধ্যম NDTV। তবে মোদীর এই সফরকে ভালোভাবে দেখছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরকে হতাশাজনক ও শান্তি প্রচেষ্টায় ধাক্কা বলেও উল্লেখ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিশ শ্যামিহাল। খেলার খবর। 3 ফরম্যাটের ক্রিকেটে আছে খেলোয়াড় সংকট। দেশের ক্রিকেটের পাইপলাইনে আছে দুর্বলতা, এমন বাস্তবতার কথা উল্লেখ করেছেন বিসিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রধান ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সে দুর্বলতা কাটাতে নতুন পরিকল্পনায় বিসিবি কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। HP কিংবা বাংলা টাইগার্স অথবা এ দল, বিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই জায়গাগুলোকে বলা হয় ছায়া জাতীয় দল, যেখান থেকে জাতীয় দলের জন্য বেছে নেওয়া হয় সেরা সব ক্রিকেটারদের। কিন্তু এই গুরুত্বপূর্ণ ধাপগুলো পেরিয়ে জাতীয় দলের সুযোগ পাওয়া অনেক ক্রিকেটারই মেলে ধরতে পারেনি নিজেদের, যা নিয়ে বিসিবিরও আছে আক্ষেপ। নির্মমই সত্য এবার সাবেক প্রধান নির্বাচক ও বর্তমান বোর্ডের প্রোগ্রাম কোঅর্ডিনেটরের প্রধান মিনহাজুল আবেদিন নান্নুর কণ্ঠে। ফার্স্ট ক্লাসের স্ট্রাকচার কিন্তু আমাদের এখনো এস্টাবলিশ না, আমরা কিন্তু এখনো পুরোপুরি ঢাকা কেন্দ্রিকভাবে কিন্তু চালাচ্ছি। তো যখনই আপনার রিজিওনাল বোর্ডগুলি হবে, যখনই স্ট্রাকচারগুলি এস্টাবলিশ হবে, কারণ একটা টেস্ট প্লেয়িং নেশনের টেস্ট টিম যেভাবে হয় ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে ওইভাবে গড়ে তুলতে হয়। তো
সেভাবে কিন্তু আমাদের ঠিক জিনিসটা হচ্ছে না। এ সমস্যার সমাধানের সহজ উপায় রিজিওনাল ক্রিকেটের উন্নতি, সেদিকে নজর দিচ্ছে বিসিবি। টাইগার্সের প্রোগ্রাম চলছে, তো এটার সাথে আমরা কিছু কাজ করছি, যেটা এনসিএল নিয়ে। এনসিএলের T20টা হবে, এটা ডিসেম্বর 5 থেকে এটা 17 তারিখ পর্যন্ত হবে। এখন কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলো ট্যুর আছে, আশা করছি যে এগুলো যদি কন্টিনিউ এই প্রসেসের মধ্যে থাকে ইনশাআল্লাহ প্লেয়ারদের ভালো এক্সপিরিয়েন্স পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ থাকবে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ব্লকবাস্টার সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। জার্মানির মিউনিখের ফুটবল অ্যারেনায় দুদলের দেখা হবে বাংলাদেশ সময় রাত 1টায়। দারুণ ছন্দে থাকা স্প্যানিশরা জয় নিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে উঠতে মুখিয়ে রয়েছে। তবে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার পেদ্রি চোটে ইউরো থেকে বিদায় নেয় তরুণদের ওপর ভরসা রাখতে চান স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে। এদিকে ইউরোর এবারের আসরে এখনও নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারেনি ফ্রান্স, তাই সেরা 4-এর লড়াইয়ে সেরা দিয়েই চতুর্থবারের মতো ফাইনালে পা রাখতে চায় দেশমের বাহিনী। এদিকে কোপা আমেরিকায় প্রথম সেমিফাইনালে আগামীকাল কানাডার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বুধবার সকাল 6টায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে যেতে চায় আর্জেন্টিনা। অপরদিকে প্রথমবার কোপায় অংশ নিয়েই সেমিফাইনালে পা রাখা কানাডা তাদের স্বপ্নযাত্রায় আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে হারাতে চায় বিশ্ব চ্যাম্পিয়নদের। সন্ধ্যার সংবাদে এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।